নির্বাচন বেশ ভালো হয়েছে মোটামুটি, যেহেতু মানে ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু আলটিমেটলি কি হইলো, যে দল বিজয় লাভ করছে আরেক দল কিন্তু রেগুলার ওয়ার্কআউট করছে, মানে পার্লামেন্টে বসে নাই। মানে এটা বিষয়টা হলো কি, ক্ষমতা কেন্দ্রিক আমরা, বিরোধী দলের কথা শুনবো কি, এই দুই দলই একই রকম, যিনি ক্ষমতায় থাকেন আরেক দলের কোনো সুযোগ নাই, আলাপ আলোচনা নাই। এখন যদি নির্বাচন ইনক্লুসিভ চায়, এটা দ্বিমত করার কিছু নাই। এবার একটা প্রশ্ন হইল, যেহেতু যারা ক্ষমতায় যাবে নির্বাচন করলেও তারাও যখন জোর গলায় বলে, তারাও নানান জায়গায় বলছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই, একদম সবাই চায় বলছে। আমি যেহেতু রাজনীতি করি না, আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না, কিন্তু রাজনীতিবিদরা চাচ্ছেন। যদি তাই হয় তাহলে সরকার বলছে কি, যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আর জাতীয় পার্টির বলা হয়েছে আওয়ামী লীগের দোষ, সুতরাং সেও নির্বাচন করতে পারে, এই আলোচনাটা আছে, কিন্তু সরকার তাকে ব্যান্ড করে নাই। আসলে এবার আওয়ামী লীগ নিয়ে, তা আমার কাছে যদি ওই হিসাবে মনে হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে ইতিমধ্যে তো আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, 3 জন আসামি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আবার তার ফ্যামিলির ওই যে জমি জমা নিয়ে অবধ একটা রায় হয়েছে। তাহলে আলটিমেটলি তার পরিবার কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, এক। দুই হচ্ছে যে আপনি আরো কিছু রায় হয়তো হবে। আমি মনে করি যদি এই থিওরিতে বিশ্বাস রাজনীতিবিদরা করেন, দেখেন আমার বিশ্বাসে কিছু আসে যায় না, আমি বলছি, কারণ আমি রাজনীতি করি না সোজা হিসাব, কিন্তু রাজনীতিবিদরা যেভাবে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইত্যাদিতে, তাই সবাই মিলে বলুক। ইউনূস সাহেব তো চলেই যাবে, সর্বোচ্চ টাইম নিয়েছিল জুন পর্যন্ত, তো ভাই তাহলে ফেব্রুয়ারিতে করলাম না, আওয়ামী লীগের আরো 2-4টা বিচার আপনারা করতে চান, কইরা ফালান, কইরা যখন শেষ হয়ে যায় তাহলে যারা আসামি হইলো বা দণ্ড পাইলো, বাকিগুলোর জন্য এমবার্গোটা তুলে দেন, সবাই মিলে আন্দোলন করেন। আমি বলতে চাচ্ছি এটা, মানে আপনাদের, কারণ আমি শেখ হাসিনা বাদই দিলাম, আওয়ামী লীগ বাদই দিলাম, কিন্তু আমরা যারা এক্সিস্টিং বলতেছি আমরা ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিরোধী দলে বিশ্বাসী, এই যদি হয় তাহলে আসেন সবাই মিলে আবার বৈশা একটা কাজ করি, যে ঠিক আছে ভাই নির্বাচন কিছুদিন দরকার হলে মাননীয় কি প্রধান উপদেষ্টা আপনি তো করেন, বিচার টিচার করে ফেলান, কারণ বিচারে কয়জনের দণ্ড হবে, 200-500 হয়ে গেল, তারপরে বাকিরা তো ফ্রেশ, তারপর আপনি নির্বাচন দেন, আসেন না ইনক্লুসিভ নির্বাচন করে দেখি অতটুকু উদার আমরা হইতে পারি কিনা। ইনফ্যাক্ট এইগুলা কথার কথা, এখন দ্বিদলীয় শাসন থেকে আমরা আজকে যাচ্ছি একদলীয় শাসনে। এখন চিন্তার বিষয় অন্য জায়গায়, কথার কথা বলছি তর্কের খাতিরে। জামাত নির্বাচন করলে হয়তো তাদের ভোট কিছু বাড়ছে, আগের থেকে শুনতেছি এখন নাকি মাঠে বাড়ছে, কিন্তু পরীক্ষা করা হয় নাই। যতই বাড়ুক তাতে ক্ষমতায় যাওয়ার মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। পাশাপাশি এনসিপি, আচ্ছা যদি কোনো কারণে জামাত এবং এনসিপি বললো আমরা নির্বাচনে যাব না, আমি একটা তর্কের খাবো, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে আবার সেই একতরফা নির্বাচন হবে, আবার সেটা রাজনীতিবিদ উদার হইতে চায়। আমি কিন্তু আমি বারবার বলছি, আমি আওয়ামী লীগের মুক্তিও চাই না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করুক তাও চাই না, কিন্তু রাজনীতিবিদরা যে উদার, তারা যে এত উদার, তাহলে আরো 2-3 মাস স্যাক্রিফাইস করুক না, কইরা ঠিক আছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করেন, বিচার করার পর 500, 1000, 2000 দণ্ডপ্রাপ্ত হইলে হোক, তার তো কোটি কোটি লোক আছে, তারপর ইনক্লুসিভ নির্বাচন করেন, লেট আস সি, দেখি দেশটা কোথায় যায়। যে তার সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে আপনি আবার মবেরও শিকার হবেন। আপনি যদি আওয়ামী লীগকে ভোট দেবেন ভাবে, তাহলে বিএনপিকে ভোট দেবে ভাবে, তাহলে জামাতের লোকেরা তাদেরকে মব করবে। আবার যদি তারা জামাতকে দিতে যায়, বিএনপির লোকেরা করবে। তারা এই রিস্ক নিয়ে কেন ভোট দিতে যাবে? প্রথমত তাদের দল নাই, তাদের মার্কা নাই, দ্বিতীয়ত এই রিস্ক আমি কেন নিতে যাবে, তারা যাবে না। সো তারপরও এই দুইটা দলকে পায়ে ধরে, এই দুইটা দল এখন এই ভোটারদেরকে পায়ে ধরা শুরু করেছে যে ভাই আমাদের দিকে থাকো, আমাদের দিকে থাকো, হ্যাঁ। এবং একজন আরেকজনকে করছে। বিশেষ করে জামাতের চরিত্রটা খুব মানে ধরনের, মানে কি বলবো, এটা রহস্যাবৃত। ওরা খুব ভালো করে চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো যাতে জামাতের ইয়েতে যায়, এবং বিভিন্ন জায়গায় তারা জামাতের নেতাদেরকে শেল্টারও দিচ্ছে, এবং আওয়ামী লীগের নেতাদেরকে তারা শেল্টারও দেয় এবং তাদের খাতিরও করছে ভাই, যে ওরা এবং বিএনপি নেতারা যে তাদের উপর নির্যাতন করেছে, বিএনপিরা ভুয়া মামলা দিচ্ছে, এটাও সত্য, সেটাও দেখা যাচ্ছে, এবং কিন্তু সেটাকেও তুলে ধরছে জামাতের, সেটাও তুলে ধরছে। কিন্তু আরেকটা চরিত্র হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন তখন দেখবেন যে এই জামাতের লোকেরাই আবার স্বৈরাচারের দোষর খুঁজতেছে, আমাকে ওনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোষর। একদিকে তারা স্বৈরাচারের দোষরদের কাছে ভোট চায় যাতে দাঁড়িপাল্লায় ভোট দেয়, আবার স্বৈরাচারের দোষর বলে আরেকজনকে ট্যাগ দেয় এবং শাহবাগে মিছিল করে, কুশপুত্তলিকা দাহ করে, এগুলো করতেছে। এবং সোশ্যাল মিডিয়া শাহবাগে করে যারা কিছু টোকাই শ্রেণীর, এগুলা এটা করতেছে, এটা জামাতের ইন্ধন ছাড়া এটা হতে পারে না। আর সোশ্যাল মিডিয়া বট বাহিনী জামাতের এগুলো করতেছে। তো তারা আসলে যদি আওয়ামী লীগের ভোট চায়, স্বৈরাচারের দোষরদের ভোট চায়, তাহলে একটা ক্লিয়ার হতে হবে, ভাই যা হয়েছে ভুলে যাও, আমাদেরকে ভোট দাও, এটা বলতে হবে।
কিন্তু একদিকে এটা আরেকদিকে ওইটা করে কোনো তাদের পক্ষে ভোট যাবে না। কিন্তু ওই উনি যেটা বললেন যে যদি আওয়ামী লীগ থেকে কোনো সিগন্যাল না পায়, আমি বিশ্বাস করি যে ওরা ভোট দেবে না। তবে সরকার যদি চায় যে যারা মব ভায়োলেন্সের ভয়ে ভোট দিতে যাবে না তাদের ভোটটাকে কিভাবে নিয়ে, সরকার যেভাবে বলছে আওয়ামী লীগ না আসলে যে ইনক্লুসিভ হবে না তা না, অংশগ্রহণমূলক হবে না তা না, অংশগ্রহণমূলক হচ্ছে কারণ হচ্ছে যে ভোট যত বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে সরকার একটা বুদ্ধি করতে পারে, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এখন যে ভোট সিস্টেম করেছে অ্যাপসের মাধ্যমে, এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে তারাও এভাবে ভোট দিতে পারবে। তাহলে যে লোকগুলো পলাতক আছে, যে লোকগুলো কেন্দ্রে যেতে চায় না, তাদের ভোট পাওয়ার যদি এত শখ হয় তাহলে তাদেরকেও এই অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা করে দিতে পারে। যেটা আমাদের তো এখানেও পোস্টাল ব্যালট আছে, পৃথিবীর বহু দেশে আছে। তো আপনি যখন অ্যাপস করেছেন তাহলে এইটা কাজে লাগাতে পারেন, এটা একটা যুগান্তকারী কাজ হবে। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে 2011 সরকার কত সালে এসেছিল? 2001 না? হ্যাঁ, 2007 জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে যখন যে সরকার আসলো, তো 2011 সরকার অন্তত একটা রিমার্কেবল কাজ করে গেছে বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি হয়ে গেছে। আমরা এখন সবাই লিপিবদ্ধ হয়েছি, তখন ডাটাবেজে চলে আসছি। ডক্টর ইউনূসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে। মব ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না বড় ধরনের। সো এরা যদি এই কাজটা করে, যে আমরা ভোট সিস্টেমটা করে গেছি, শুধু প্রবাসীদেরকে ভোট দিতে চাই নাই, আমরা দেশের মধ্যে কেন্দ্রে এসে দিতে পারবে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা, আমরা বিশেষ ব্যবস্থা, তাতে করে আওয়ামী লীগের যে ভোটারগুলো ঘরে বসে থাকবে কি করে, ঠিক আছে দিয়ে দিই, তাহলে একটা তাদের পছন্দের প্রার্থীকে তারা দিতে পারে। নিজেদের প্রার্থী না থাকলো অন্তত মব ভায়োলেন্সের শিকারও হলাম না, কাকে ভোট দিলাম সেটাও দেখলো না, এটা হতে পারে। এই যে ভাই যে বললে, তাহলে ওরা তাহলে ভোট দিতে যেতে পারে। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি এই মুহূর্তে নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি শহীদুল ইসলাম, বরিশাল থেকে। বলবেন আপনার প্রশ্নটি। আমার সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন, সরকার একটা ভালো নির্বাচন করতেছে, অংশগ্রহণমূলক, ফ্রি ফেয়ার, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে সবচেয়ে স্মরণকালের সেরা। তো যে দেশে কয়েকজন বাউলকেই পুলিশ বা প্রশাসন প্রোটেকশন দিতে পারে না, সাধারণ বাউল যারা হামলার শিকার হয়, সেই দেশে কিভাবে একদিনে এত বড় নির্বাচন উঠাবে? আদতে কি এটা সম্ভব? অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। রাজাকি ভাই, আপনার কাছ থেকে উত্তরটি নেই, আপনি শুনেছেন, আমি কি আবার রিপিট করব? বলেন। আচ্ছা, তিনি প্রশ্ন করেছেন যে যেহেতু একজন বাউলকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরপর কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছে, যারা প্রতিবাদ করেছে তাদের উপর হামলা নিয়ে, আক্রমণ নিয়ে, তাদেরকে গ্রেফতার করা নিয়ে, তাদের উপরে আবারও হামলা করা হয়েছে। তাহলে সরকার যখন এটাকে ব্যাকআপ দিতে পারছে না, তখন এত বড় একটা নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে? ধন্যবাদ আপনাকে। এবং যে প্রশ্ন করছে শহীদুল ইসলাম, বরিশাল থেকে, আমার নিজের বাড়ি বরিশাল ঝালকাঠি। আসলে দেখেন, মানে এই যে বাউলের যে ইতিহাস বাংলাদেশে 53 বছরের ইতিহাস, মানে এর পিছনে আমরা গেলাম না। আমাদের দেশের বয়স 53, তাই বলছি। আপনি যদি পাকিস্তান আমলে যান, সেদিক তখনও বাউল ছিল, বাউল সবসময় ছিল। এখন যার কথা বলা হচ্ছে যে আবুল সরকার, সে আমি দেখছি যে মানে পরে আমি এই ঘটনা ঘটার পর আমি দেখছি, যতটুকু পারছি দেখছি, তাতে বিষয়টা হলো এইরকম, উনি ডাবল রোল প্লে করছেন তার গানগুলার ভিতরে। একদিকে উনি প্রশ্ন করছেন, আর একদিকে উনি উত্তর দিচ্ছেন। এখন সেখানে অনেকগুলো কথা বলছে, যেমন তিনি বলছেন, আল্লাহ বলছেন আমি সবার আগে এশক তৈরি করছি, তারপরে বলছেন আমি নূর তৈরি করছি, তারপরে বলছেন কি রুহ, এরকম কতগুলো 3-4টা। তখন বলছে যে প্রত্যেকটাই যদি শুরুতে বলে প্রথম সৃষ্টি করছি, তাহলে এটা কি মুখ দিয়া বলে না অন্য কিছু দিয়ে বলে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সেন্সেবল, আমরা সবাই জানি, সবাই বলে, আমার ওই ধর্মজ্ঞান একেবারেই নাই, তারপরে আমি বলি আল্লাহ পাক নিরাকার, আমরা যেটা শুনি। তো যিনি নিরাকার, বাট আবার পাশাপাশি আল্লাহ পাক 18,000 মাখলুকাতের নেতৃত্ব দেন। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশের যত তারা, পাতালের যত বালি, সমুদ্রের পানি, সব কিন্তু একটা রাইট অর্ডারে চলতেছে। এটা তো একটা মারাত্মক ব্যাপার। আপনি আল্লাহ বিশ্বাস করেন কি না করেন, দ্যাট ইজ ইমেটেরিয়াল, বাট এই যে একটা নেচার যে রাইট অর্ডারে আছে, আপনি দেখেন হোল ইউনিভার্স যাকে আমরা বলি। আচ্ছা, যে লোকটা আল্লাহকে একেবারে বিশ্বাস করে না, তারে কি আল্লাহ চন্দ্রের কিরণ বা সূর্যের আলো থেকে বঞ্চিত করে না? না খাওয়াই তো রাখে নাই। আমরা এলাকায় যে একজন লোক নামাজ পড়ে না বা নাস্তিক আমরা বলি, সে কি না খেয়ে আছে? তো প্রশ্ন হচ্ছে আমরা কারা? যে আল্লাহ সহ্য হয়, সে কি বলল না বলল, তাতে সে আল্লাহকে সারাদিন গালি দিলে কি আল্লাহ খাটো হবে? ও সারাদিন প্রশংসা করলে কি আল্লাহ বড় হয়ে যাবে? কথার কথা বলছি, আল্লাহ ইজ ফিক্সড, ইউনিভার্স আনসিন। তো সেখানে
তাকে নিয়ে যে আমরা এরকম আলোচনা করি, এটা আমার কাছে বা এই গ্রেফতার করি, মানে বিষয়টা জানি কিরকম, আপনাকে পুরোটা শুনতে হবে। আমি মোটামুটি শুনেছি যে সে প্রশ্নকর্তাও তিনি উত্তর, অর্থাৎ তিনি সমাধানও দিচ্ছেন। এখন হয়তো বলার ঢংটা ভালো হয় নাই তার মতে। এখানে উনি অনেকগুলো বিষয় আনছেন যে মানুষ, ঊর্ধ্ব জগতের মানুষ কিংবা মর্দে মুমিন কাকে বলে, মুমিন মুসলমান কাকে বলে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য হিংসা কিনারিয়া কামনা বাসনার ঊর্ধ্বে যিনি, এইসব কথা উনি বলেছেন। অর্থাৎ সেই দিক থেকে চিন্তা করলে আপনি, আমার কাছে মনে হয় ভালো করে বিষয়টা পর্যবেক্ষণ করা, ভালো করে ওয়াচ করা, তারপরে আল্লাহকে খাটো করার কিছু নাই, আল্লাহকে প্রশংসা করে তার বড় করারও আমার ক্ষমতা নাই। ইভেন রাসূল পাককে আপনি ছোটও করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। ওই যে এখন বললেই বলবে রাসূলের পর তুমি XYZ আনো, না, হবে না। আমার ব্যক্তিগত প্রশ্ন, যদি কেউ তাকে সৃষ্টিকর্তাকে ছোট করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছোট করতে চায় বা কোনোভাবে করে ফেলে, তার সমাধানটা আসলে আমরা কিভাবে করব? কিভাবে ছোট করে, কিভাবে, আমাকে সেটা বলতে হবে। সেই সমাধানটা কি আমি তাকে ছোট করে কিভাবে? আপনি আল্লাহকে ছোট করবেন কিভাবে? আপনি আল্লাহকে ছোট কিভাবে করবেন বলেন না। না, আপনি ছোট হবে কি, তাকে ছোট করবেন কিভাবে? কারো কারো কাছে মনে হচ্ছে, যারা বলছে আল্লাহকে ছোট করছে, তাদের তো তাহলে উচিত রুহানি ভাবে তাদের আল্লাহর সাথে কথা বলা, যে তুমি কি অপমান বোধ করছো? মানে আল্লাহকে অপমান করতেছে, সেটা আপনি দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ কিন্তু তার চন্দ্রের আলো, সূর্যের আলো কিংবা মানে বাতাস থেকে তাকে বঞ্চিত করে নাই। যে আল্লাহ অপমানিত, তার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই বাতাসটা বন্ধ করে দিতে পারে, শ্বাসরুদ্ধ এসে মারা দিতে পারে। তার সহ্য হয়, আমার হবে না কেন? আমরা তো সমাজে এরকম বহু ঘটনা দেখি, অমুকের অপমান হচ্ছে, অমুকরে পিটাচ্ছে, তমুকরে পিটাচ্ছে, তখন তো আমরা কাউকে আগে আসতে দেখি না, নির্বিকার তাকায় থাকে। একটা কথা আছে, জীবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে জীবের প্রতি ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে চাইলে জীবের প্রতি ভালোবাসা। আর ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। আপনি বলেন আমাকে, আপনি বলেন যে এই বাংলাদেশে যারা ইসলাম করেন বা যারা বিভিন্ন সময় পাওয়ারে ছিলেন, এই পাওয়ারে থাকাকালীন সময় আমরা এখন বলবে শেখ হাসিনা আমল, তার পিছনে যান, সবসময় রাজনৈতিক হত্যাযজ্ঞ হয়েছে। আপনি বিদ্যুতের জন্য কানসার্টে লোক মারা গেছে, আয়না ঘরে লোক মারা গেছে, কিংবা বিনা বিচারে মারা গেছে লোক। এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। ওই বাউল সাহেব আল্লাহকে অপমান করে ফেললো, সেটা আপনাকে টাচ করলো, আপনি গ্রেফতার করে ফেললেন, আর চোখের সামনে আপনার এত লোক মারা গেল, আপনার গায়ে লাগে না। কোন প্রেম এটা? এটা কোন ভালোবাসা? আই এম নট স্যাটায়ারিং, আই এম টেলিং দ্য ট্রুথ। আমি আবারও বলছি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনাকে যখন দায়িত্ব দেয় আল্লাহর তরফ থেকে, আপনি হেফাজতকারী। এই দেশের মানুষ ভোট দেয়, জানে না কাকে ভোট দিচ্ছে, দিয়ে তার দায়িত্বটা তার কাছে তুলে দিচ্ছে। কি আপনি আমার ভাগ্য দেখবেন? এবং তাদের মাইন্ডসেট জানে না তারা কি পার্লামেন্টে যাওয়ার পর যে লোকগুলো ভোট দিছে পার্লামেন্টের বারান্দায়ও যাইতে পারে না। একবারও কি ভাবে? সুতরাং এটা খুব টাচি ইস্যু। আপনি খালি আল্লাহকে খাটো করে ফেলছেন, আপনি এখানে বসে বুঝে ফেলছেন। আপনার কি সেই ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা বলার? এটা তর্কের খাতিরে। এটা যদি আপনার না থাকে তাহলে ওই ব্যাটারটা ধরতেছেন কেন? আল্লাহর তো মুখও নাই, কিছুই নাই, নিরাকার। এবং আমাদের দর্শক মূলত জানতে চাচ্ছিলেন যে এরকম ঘটনাগুলো যখন ঘটছে, নির্বাচনকে সামনে রেখে মাত্র 2-3 মাস সময়, তার মধ্যে যখন ঘটছে, তখন একটা ভালো নির্বাচনের জন্য যে ভালো নির্বাচনের কথা ভাই যদি আবার আনেন আমার কাছে, ভালো নির্বাচনের কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি কতগুলো টার্ম দেখেন। জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন যে নির্বাচন এবং গণভোট একদিন হইলে সেটা কি হবে? নির্বাচনের জেনোসাইড। সিসি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচন চ্যালেঞ্জিং। আবার দায়িত্বশীল লোকেরা বলছেন নির্বাচনের পর জাতীয় সরকার আমরা গঠন করব। জাতীয় সরকার গঠন করে ক্রাইসিস টাইমে। ক্রাইসিস ছিল 5ই আগস্ট, তখন থেকে 15 মাসে হয় নাই। নির্বাচনের পর আমি করব কেন? ওটা ইঙ্গিত করে যে নির্বাচন যাচ্ছে তাই হবে। সুতরাং ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের পর সবাই মিলেমিশে শেয়ার করে আমরা খাবো, এই কারণে এই কথাগুলা বলে। নাইলে আপনি বলেন 1 মাস আগে একজন ডিআইজি পালায়ে গেছে, 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালায়ে গেছে, তার মানে প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। আর বাংলাদেশে এমন কোন রাষ্ট্রনায়ক ক্ষমতা নেন নাই ইউনূস সাহেবের মতো, যার আগে 1400 লোক হত্যা হয়েছে, যার আগে এত কিছু ঘটনা ঘটছে, 57 জন অফিসার মারা গেছে। তারপরে অন্যান্য যত নির্বাচন হয়েছে সব কিছু ছিল ইনট্যাক্ট, শুধু সরকার চলে গেছিল। আর এখন চলে গেছে টোটাল দেশের সমস্ত প্রতিষ্ঠান। চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি একটু আনিস ভাই আপনার কাছে ধর্ম অবমাননার বিষয়ের সূত্র ধরে একটু বলতে চাই কথা। গার্ডিয়ান অফ চিটাগং বলে নিজেকে যিনি ডিক্লেয়ার করছেন, যে প্রধান উপদেষ্টা তাকে গার্ডিয়ান অফ চিটাগং বলেছেন, তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং পরপর দুটি বক্তব্য বেশ সবার নজর কেড়েছে। তিনি জামাত নেতা শাহজাহান চৌধুরীর কথা বলছি। তিনি বলেছেন যে আমার নাম শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এমন কথা তিনি বলেছেন। নির্বাচনী প্রচারণায় এই ধরনের কথা
এগুলো আসলে ধর্মীয় অবমাননা কোনটা হয়, কোনটাতে হয় না, কারা এর বিচার করবে, কারা নির্ধারণ করবে, সেটি বা আমরা কিভাবে জানব? আমার পক্ষে গেলে এটা কোনো ইয়ে না, মানে কোনো ধর্ম অবমাননা হয় না। এখন জামাতদের পক্ষে গেছে এটা, তাহলে ঠিক আছে, জামাত এখন অবতার হিসাবে উনি যেভাবে কথাবার্তা বলছেন তাতে তো মনে হচ্ছে অবতার উনি একজন, ওনার জন্য আল্লাহর আশীর্বাদ, সত্যিকার অর্থে আল্লাহ যদি এত আশীর্বাদ থাকে ভালো, চিটাগের মানুষের কিছু উপকার হবে, আমি তাতে খুশি হই চিটাগের মানুষ হিসাবে। কিন্তু উনি যেভাবে নিজেকে প্রতিস্থাপন করছেন, যেভাবে বলছেন, এগুলো তো এক ধরনের ধর্ম অবমাননার মধ্যে পড়ে। কিন্তু তারপরও ওনার ব্যাপারে কিছু বলবে না, বলবে বাউলদের ব্যাপারে। এবং বাউল সাহেবও যেগুলো করছে সেটাতে অনেক ধর্মপ্রাণ লোক আহত হয়েছেন। আমি অ্যাপ্রিসিয়েট করবো যে সরকারকে, আজকে আমি দেখলাম সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা হবে। এটা ভালো, যারা অন্যায় করবে তাদেরকে গ্রেপ্তার করেন। কিন্তু ভাইও বলছিল, আমি মনে করছি যে এই সমস্ত মানে ঘটনাগুলোকে হয় এড়িয়ে যেতে হবে, এই সমস্ত ফালতু ইস্যু। আর আরেকটা হচ্ছে যে যেই যারা এই সমস্ত বিষয়গুলো সামনে আনছেন, ওনাদের একটা দায়িত্ব থাকে, হেলো তুমি একটা মূর্খ লোক, তুমি যে প্রশ্নগুলো তুলতেছো সেটা এইটা সমাধান, তাহলে তাকেও সেইভাবে জ্ঞান দিতে পারে। যে ওনারা যদি মনে করেন যে এগুলো ঠিক না, তাহলে ওনারা স্কলার হিসাবে, ইসলামিক স্কলার যারা আছে তারা তাকে ডেকে এনে বসায় জ্ঞান দিতে পারে যে তুমি যে কথা বলছো, তুমি এগুলো ঠিক নয়। এবং আমাদের এত ইউটিউব মোল্লা আছে, তাদেরও তো আমি কাউকে দেখলাম না যে তার এই প্রশ্নগুলো জবাব দিচ্ছে। তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। আমাদের একটু সহনশীলতা দরকার, এবং আল্লাহর দায়িত্ব আমাদের নিজেদের, যেমন আল্লাহকে যেমন আমরা ভালোবাসি, আবার আমরা এক্সেসিভ এমন কিছু না করি যে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়। এবং এই যে শাহজাহান সাহেবের কথাবার্তাতেও অনেকে আবার অস্থির হয়ে যেতে পারেন, উনি যেভাবে কথাবার্তা বলতেছেন। তো উনি যে কথাগুলো বলতেছেন এটা আসলে ধর্ম অবমাননার চেয়েও বড় বিষয় হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে ভোট আদায় করা, ধর্ম বিক্রি করে একটা ভয় লাগিয়ে পাবলিককে ভোট আদায় করা। এবং এটা ইলেকশন কমিশন এমন একটা অবস্থায় পড়েছে যে ভোটাররা রাস্তায় নেমে গেছে, কিন্তু ওনারা এখন সাড়া দেন নাই। তাহলে ওনারা এখন এদেরকে কিছু বলতেও পারছেন না। আমি জানি না এই অবস্থায় ওনারা বলতে পারেন কি পারেন না, যেহেতু এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। আর শিডিউল ঘোষণা করার আগে যদি বলার অধিকার থাকে তাদের বলা উচিত, এভাবে মানুষের সাথে প্রতারণা না করার জন্য। রাজীব ভাই, আপনার কাছে একটু আসি। আমরা যখন আসলে নির্বাচনের প্রসঙ্গে কথা বলছি, তখন সব থেকে বড় যে দুটি দলকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে বিএনপি, জামাত। সেখানে বিএনপির প্রসঙ্গ এলে আমরা বিশেষ করে তাদের নেতৃত্ব কে দেবে, বা ইলেক্টেড হবার পর প্রধানমন্ত্রী কি হবে, এই প্রশ্নের উত্তরও বিএনপির পক্ষ থেকে এখন থেকে আমরা জানতে পারিনি। তারেক রহমান কবে ফিরবে সেটি নিয়েও কোনো স্পষ্ট সম্ভাবনা ডেটও আমরা এখন পর্যন্ত জানি না। আপনার কাছে কি মনে হয় এর পেছনে কারণ কি? জনগণ তো, যারা বিএনপির সাপোর্টার আছে, তারা তো এখন চাইবে যে তারেক রহমান দেশে আসুক। তা আমি জানি না তারা চান কি চান না, আমরা এমন কথা শুনি নাই যে তারা চাচ্ছেন উনি আসতেছে না, বরং একটা প্রশ্ন আসে যার সদুত্তর পাওয়া যায় না। এখন কেন আসেন না এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ইনফ্যাক্ট আমি তা জানি না। আমার কাছে মনে হয় যে তফসিল ঘোষণা করে তারপরে যদি তারেক সাহেব আসেন, তাহলে আমার কাছে আমি মনে করতে পারি যে নির্বাচনটা হওয়ার দিকে যাচ্ছে, এবং মোটামুটি হয়তো নির্বাচনটা হবে নিশ্চিত হইলেই উনি আসবেন বলে আমার ব্যক্তিগত ধারণা। আর উনি আসতেছেন না কেন, আসতে পারতেছেন না, এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই একটা আরেকটা বিষয় আমি সিম্পল বুঝি নির্বাচনের ব্যাপারে, আমার পরিষ্কার আমার একটা ধারণা যে নির্বাচন কারা চায় কারা চায় না। যারা নির্বাচন করলে ক্ষমতা আসবে ন্যাচারালি তারা নির্বাচন চাইবে, আর যারা মনে করে যে নির্বাচন করলে তারা ক্ষমতা আসতে পারবে না তারা নির্বাচন চাইবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ইউনূস সরকারের রিমুভালটা খুব জরুরি। কেন জরুরি? গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। পাশাপাশি পতিত সরকার যারা আছে তারাও চায় না ইউনূস সরকার ক্ষমতায় থাকুক ন্যাচারালি, কারণ ইউনূস সরকারকে ধরেই নেওয়া হয়েছে আওয়ামী বিরোধী সরকার, কারণ আওয়ামী পতিত সরকারের পরই সে বসছেন, এবং ইতিমধ্যে সেখানে রায়ও হয়েছে। ইহান ইউনূস সাহেবের সরানোর দুটো পদ্ধতি, একটা পদ্ধতি উনি নিজে যদি পদত্যাগ করে চলে যান, আর একটা হইল অপশন নির্বাচন, এছাড়া তাকে সরানোর কোনো সুযোগ নাই। সুতরাং যারা নির্বাচন করলেই ক্ষমতা আসবে তারা সব দিক চায় ইউনূস সাহেবও চলে যাক নির্বাচন দিয়ে, আর যারা মনে করে যে না নির্বাচন হোক বা না হোক ইউনূস চলে যাক, সেক্ষেত্রে ওই নির্বাচন ছাড়া যদি চায় তাহলে যারা নির্বাচন চায় না তাদের জন্য একটা সুবিধাজনক অবস্থা তাদের হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইউনূস সরকারের যাওয়াটা জরুরি যারা মনে করে, তাদের কথা বলছি। সেক্ষেত্রে তারা নির্বাচন চাইবে, এবং আর মানে নির্বাচন না দিয়ে যদি যায় ইউনূস সরকার, সেটা সবচেয়ে বড় কথা কোনটা, যে ইউনূস সরকার যদি নির্বাচন দিয়ে যায় তাহলে এখনো ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন। এই ফেব্রুয়ারি পর্যন্ত থাকা যে লম্বা সময়টা, সেটা পতিত সরকারের কাছে গ্রহণযোগ্য কতটুক? কেননা তাদের এই ভিতরে অনেকগুলো বিচার হবে। আর যদি ইউনূস সরকার কালকে চলে যায়, আমার ধারণা
কিন্তু ইউনিট সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে তারপর তারা আসলে যাবে। সেটা ইউনূস সাহেবের বক্তব্য, আমি তো বলছি না উনি নির্বাচন করে ক্ষমতা দিয়ে চলে যাবেন, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত মানতে হবে। এখন যারা পতিত সরকার তারা তাকে ফেব্রুয়ারি পর্যন্ত মানেন কিনা এটা একটা প্রশ্ন, আর যারা নির্বাচন করলে ক্ষমতায় আসবেন তারা ইউনূস সাহেবের কাছে নির্বাচনটা কিভাবে নেবেন সেটা একটা চিন্তার বিষয়। কারণ ইউনূস সাহেব যদি এমনি পদত্যাগ করে চলে যান নির্বাচন ছাড়া কোনো কারণে চাপে, তাহলে তো আমি যারা ক্ষমতায় আসবে তাদের জন্য খুব বিপজ্জনক যে আমি পাইলাম না কিছু। অসংখ্য ধন্যবাদ। আর অন্য যে দলগুলো আছে তারা ভাবতেছে যতক্ষণ ইউনূস সরকার আছে ততক্ষণ আমাদের সেফটি সিকিউরিটি আছে, আমাদের একটা ইনফ্লুয়েন্স আছে, আমাদের একটা প্রভাব আছে, সুতরাং নির্বাচন না হলে তাদের জন্য লাভ। জি ধন্যবাদ। আইস ভাই, যে মামলার কথা তিনি বলছিলেন সেই মামলার সূত্র ধরে যদি বলি, প্লট দুর্নীতি মামলার যে রায় হয়েছে সেখানে শেখ হাসিনার আজ 21 বছরের সশ্রম কারাদণ্ড, পুতুল এবং তার ছেলে জয় এদের 5 বছর করে কারাদণ্ডের কথা বলা হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি অগ্রণী ব্যাংকের 2টি লকার থেকে 832 ভরি স্বর্ণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। মামলার রায় তো আসলে 2টি হয়ে গেল, সেটি যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার একটি বড় ইস্যু ছিল, সেটি নিয়ে আসলে কিছু বলতে চাইবেন কিনা? সেই মামলার রায় তো হয়ে গেল, সেটি আর কোনো হবার সম্ভাবনা আছে সামনে, বা সেটি কোনো প্রভাব রাখবে মামলা তো নির্বাচনে? হতেই পারে, মামলা তো একটার পর একটা দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং কামাল সাহেব আর একজন যে পুলিশ প্রধানের বিরুদ্ধে যে মামলাটা হলো, সেই মামলাটা পৃথক মামলা কেন হলো জানি না। কারণ যে ঘটনার জন্য তাদের বিচার হচ্ছে আশুলিয়া এবং চাঙ্গারপুলের, সেই ঘটনায় যারা গুলি চালিয়েছিল তাদেরও আলাদা বিচার হচ্ছে। পৃথিবীর এমন কোনো আইনজীবী একজন আছে, পৃথিবীতে এরকম কোনো নিয়ম আছে কিনা যে একই ঘটনায় 2টা মামলা হবে, দুজনের আলাদা আলাদা বিচার হবে? এটা আমি জানি না এটা কিভাবে একটা বিচার হচ্ছে। তো এই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আরো অনেক মামলা হবে, কথা বলার আছে আমার পক্ষে অ্যাড করা যাবে, আজকে সময় নাই, চলতেই থাকবে আরো মামলা। আর যেটা আজকে যেটা হলো প্লট মামলার একটা রায় হলো, সেখানে তো ওনার 21 বছরের সাজা হলো, আর ছেলে মেয়েদের 5 বছরের হলো। আমি এখানে ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি শেখ হাসিনার এই কর্মকাণ্ডে। ওনার 6টা প্লট ওনার খুব জরুরি না, পুরো বাংলাদেশ যখন ওনাকে দিয়ে দিয়েছে মানুষ, সেখানে ওনার 6টা প্লট কেন লাগবে এবং ওনার ছেলে মেয়েদের জন্য কেন লাগবে? আর ওনার তো একটা বাড়ি ইয়েতে সুধা সদনে ওনার একটা বাড়ি আছে, না হোক সেটা ওনার পার্সোনাল, কিন্তু ওনার হাজব্যান্ডের বাড়ি আছে। সেই জায়গায় এটা আমার কাছে খুব ভালো লাগেনি আর কি। ওনার মতো এত উচ্চ পর্যায়ের একজন নেত্রী একটা 6টা প্লটের কি দরকার ওনার? এবং এটার জন্য আবার এখন ওনাকে আইনের আশ্রয় নিতে হয়েছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কয়েকশো একর যে জমি নিয়ে গেছে, সেটাও এখন ফেসবুকে আসতেছে যে উনি যে নিয়ে গেছেন তাহলে উনারগুলো কি হবে? এই 60 একরের জন্য যদি এই সাজা হয় বা 10 একরের জন্য যদি এই সাজা হয়, উনার কত সাজা হবে? এগুলো কিন্তু সামনে চলতেই থাকবে। এবং উনি